ধরে এই একদিন ছুটির জন্য অপেক্ষা করতে থাকি। অফিসের কাজের চাপে দম বন্ধ হয়ে আসে। শুধু তোমার সাথে এই নদীর পাড়ে একটুখানি শান্তিতে কথা বলবো বলে আমি দিন গুনতে থাকি। সে তো থাকবেই, ছুটির দিন হলে যে আমার সঙ্গে দেখা করতে পারবে, এই জন্যই তো ছুটির দিনের জন্য অপেক্ষা করো। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো, তাই আমারও তো এই বৃষ্টির দিনে তোমার পাশে থাকতে খুব ভালো লাগে। ভাবছি এবার এই বর্ষায় বিয়েটা করে নেব। আর কতদিন এভাবে লুকিয়ে দেখা করব বলো? দুই পরিবারের কথা হয়ে গেছে, এখন শুধু চার হাত এক হওয়ার বাকি। এই মেঘলা দিনেই আমাদের নতুন জীবন শুরু হোক। আমার আবার কাদা জল ভালো লাগে না। বর্ষাকালে বিয়ে হলে চারিদিকে শুধু কাদা আর জল থাকবে, সবাই আসতে কষ্ট পাবে। তার চেয়ে শরৎকালের সুন্দর রোদে কাশফুলের মাঝে বিয়ে হলে কত বেশি ভালো হতো বলো তো। কাদা জলের ভয় পেলে চলে? আমাদের ভালোবাসা তো এই বৃষ্টির মতোই পবিত্র আর সুন্দর। আমি চাই আমাদের বিয়ের দিনও এমন সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ুক। আমরা দুজন বৃষ্টির মধ্যে বসে থাকব, দরকার হলে ভাসমান ঘরে বিয়ে করব। তোমার সবকিছুতে শুধু রোমান্টিকতা কাজ করে সুমন, বাস্তবের কথা চিন্তা করো। এই বৃষ্টির দিনে কোণে সেজে আসা কতটা ঝামেলার কাজ। তবে তুমি চাইলে আমি যে কোনো পরিস্থিতিতেই তোমার হাত ধরতে রাজি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো। তাহলে সামনের মাসেই বিয়ের দিনটা পাকা করে ফেলি। আমাদের অফিসের বড় সাহেবকেও নেমন্তন্ন করতে হবে, তিনি আমাদের বিয়েতে অবশ্যই আসতে চেয়েছেন। হ্যাঁ, বাবা মার সাথে কথা বলে একটা ভালো দিন দেখে নাও। তবে বিয়ের ভোজ কিন্তু খুব ভালো হওয়া চাই, সবাই যেন খেয়ে প্রশংসা করে। বিশেষ করে খাসির মাংসের ভুনা যেন একদম জমে যায়। সে দায়িত্ব আমার। খাবারের কোনো কমতি হবে না। গ্রামের সবাই পেট পুড়ে খাসির মাংস দিয়ে ভাত খাবে। এখন চলো, বৃষ্টি বাড়ছে, ছাতাটা ভালো করে ধরো, নইলে দুজনেই ভিজে জ্বর আনিয়ে ঘরে বসে থাকবো। গোপাল যে কোনো দরকার নাকি? বাবু, গত সপ্তাহে আপনার জমিতে 4 দিন একটানা কড়া রোদে কাজ করেছিলাম। সেই মজুরির টাকা নিতে এসেছি। ঘরের চালটা সারানো দরকার, আর লতার শরীরটাও বেশ কয়েকদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। টাকাটা খুবই দরকার। এনে 100 টাকা। এখন আমার হাতে বেশি নগদ টাকা নেই, যা আছে তাই দিয়ে চল। আর তোদের মতো লোকেদের এত টাকার দরকার কিসের? এই 100 টাকা নিয়েই এখন বিদায় হ, পরে দেখা যাবে। 1000 টাকার কাজ করেছি আর আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন? বাবু, আপনি আমাকে পুরো টাকাটা দিন। আমার বউয়ের শরীরটা খারাপ, সে কয়দিন ধরে খাসির মাংস খেতে চাইছে। 100 টাকা দিয়ে তো এখনকার দিনে মাংস হবে না। বেশি কথা বলিস না গোপাল, যা দিয়েছি তা নিয়েই খুশি থাক। তোর বউ খাসির মাংস খেতে চেয়েছে বলে আমাকে জমিদারি উজাড় করে দিতে হবে নাকি? অত বড় লোক চাল দেখাস না, ঘরে গিয়ে আলু সেদ্ধ ভাত খা। আপনি এত বড় লোক হয়েও আমার মতো গরিবের হাড় ভাঙা খাটুনির টাকা এভাবে মেরে দিচ্ছেন? হ্যাঁ, ঈশ্বর উপর থেকে সব দেখছেন বাবু। গরিবের রক্ত জল করা টাকা এভাবে কেড়ে নিলে আপনার কোনোদিন ভালো হবে না। দয়া করে টাকাটা দিন বাবু। আমাকে ঈশ্বরের ভয় দেখাস না, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। আর কোনোদিন আমার জমিতে কাজের জন্য আসবি না। আপনার মনটা একদম পাথরের মতো শক্ত বাবু। মানুষের কষ্ট আপনি একটুও বোঝেন না। আমার অসুস্থ বউটা পথে বসে আছে যে আজ আমি মাংস নিয়ে যাব। আপনার এই অন্যায়ের বিচার একদিন নিশ্চয়ই হবে। মুখে মুখে খুব তর্ক করতে শিখেছিস দেখছি। তোদের মতো চাষাদের এত বাড়াবাড়ি একদম ভালো নয়। টাকা যা দেওয়ার দিয়েছি, এর 1 পয়সাও বেশি পাবি না। বউ মাংস খেতে চাইলে নদীতে ভেসে যাওয়া হাঁস মুরগি তুলে রান্না করে খেতে বলিস। ঠিক আছে বাবু, আপনার টাকা আপনার কাছেই থাক। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। লতার ভাগ্যে থাকলে মাংস জুটবে, কিন্তু আপনার দেওয়া এই অপমানের কথা আমি কোনোদিনও ভুলবো না। চললাম আমি, আর নদীর ভেসে যাওয়া মাংস আপনারা খেয়েন। সুমন যে, আজকে একদম তাজা খাসির মাংস আছে। রাতে মাংস নিচ্ছ যে, তা বাড়িতে কি বিশেষ কোনো অতিথি আসবে নাকি? আজকে রাতে আমার হবু শ্বশুর বাড়ি থেকে অতিথি আসবে বিয়ের দিন পাকা করতে। মিনতির বাবা আর কাকা আমার বাড়িতে আসবেন। মা বলল খাসির মাংস রান্না করে খাওয়াবে, তাই 1 কেজি ভালো মাংস নিতে এলাম। তাহলে তো বিয়েতে নেমন্তন্ন পাচ্ছি। মিনতি মেয়েটা খুব ভালো, আমাদের গ্রামের লক্ষ্মী মেয়ে। তোমার সাথে ওরা জোরটা দারুণ মানাবে। বিয়ের দিন আমাকে কিন্তু খাসির মাংসের বড় অর্ডারটা দিতে হবে।
হ্যাঁ কানাই দাদা, বিয়েতে তো পুরো গ্রামের লোক খাবে। তোমার দোকান থেকেই সব মাংস নেওয়া হবে। তুমি শুধু ভালো মাংসের ব্যবস্থা করে রেখো, যাতে অতিথিরা খেয়ে বলে মাংসটা খুব ভালো। এ চিন্তা তোমার করতে হবে না। কানাইয়ের দোকানের মাংসের নাম এই 10 গ্রামে 1 নম্বরে। তা বিয়ের দিন কবে ঠিক হচ্ছে? সামনের মাসেই নাকি? আজ রাতে মুরব্বীরা বসে দিনটা ঠিক করবে। তবে আমরা ভাবছি সামনের মাসের কোনো একটা ভালো দিনেই শুভ কাজটা সেরে ফেলবো। বর্ষার মধ্যেই বিয়েটা করার ইচ্ছা আছে। দেখা যাক, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এই নাও তোমার 1 কেজি একদম তাজা মাংস, চর্বি ছাড়া সুন্দর পিস করে দিয়েছি। শ্বশুর বাড়ির লোকেদের খাইয়ে একদম খুশি করে দিও, হ্যাঁ? আর আমার তরফ থেকে শুভকামনা রইলো। অনেক ধন্যবাদ কানাই দাদা। এই নাও তোমার মাংসের দাম। বিয়ের পাকা কথা হয়ে গেলেই তোমাকে এসে মিষ্টি খাইয়ে যাব, আর অর্ডারের ব্যাপারেও কথা বলে যাব। এখন আসি, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সাবধানে যেও, হ্যাঁ? রাতের বেলা রাস্তাঘাটে অন্ধকারের মধ্যে একটু দেখে চলবে। কয়দিন ধরে কিছু মুখে তুলছো না, না খেলে যে আরো অসুস্থ হয়ে পড়বে। যদি মাংস হতো তাহলে ভাত খেতে পারতাম। এই জ্বরের মুখে তো কোনো কিছুই ভালো লাগছে না, মুখটা একদম তিতো হয়ে আছে। একটু খাসির মাংসের ঝোল দিয়ে গরম ভাত খেলে শরীরটা একটু ভালো লাগতো। গতকাল হরিপদ 100 টাকার বেশি দিল না। এই টাকায় কি মাংস হয়? আমি কত হাত পাই ধরলাম, বললাম আমার বউটা অসুস্থ, মাংস খেতে চেয়েছে, তাও লোকটার মন গড়ল না। হ্যাঁ, 1000 টাকার কাজ করিয়ে 100 টাকা দিল। হরিপদবাবু মানুষটা বড্ড লোভী আর নিষ্ঠুর। গ্রামের কারোর ভালো উনি সহ্য করতে পারেন না। তুমি ওনার কাজে আর যেও না তো, আমাদের কপালে যা আছে তাই হবে। তুমি ভেবো না, আমি আজ অন্য কোথাও কাজের খোঁজে যাব। সুমনের সাথেও একবার দেখা করতে পারি, উনি খুব দয়ালু মানুষ। যদি কিছু টাকা ধার পায় তবে আজই তোমার জন্য মাংস নিয়ে আসবো। ধার দেনা করতে যেও না, এমনিতেই আমাদের সংসারে অভাবের শেষ নেই। তার চেয়ে ভালো জল ফুটিয়ে দাও, একটু নুন ভাত খেয়ে শুয়ে থাকি। জ্বরটা কমলে আমি নিজেই তোমার সাথে মাঠে কাজ করতে নামবো। তোমার এই অসুস্থ শরীর নিয়ে আর মাঠে যেতে হবে না গো। আমি থাকতে তোমাকে এত কষ্ট করতে দেব না। হরিপদ টাকা মারলেও উপরওয়ালা আমাদের ঠিকই পথ দেখাবেন। তুমি একটু বিশ্রাম নাও, আমি আসছি। তোমার এই কষ্টের জন্য আমি দায়ী। একজন ভালো স্বামী হতে পারলাম না, কিন্তু আমি কথা দিচ্ছি, আজ হোক বা কাল তোমাকে আমি খাসির মাংসের ভোজ খাওয়াবই। তুমি শান্ত হয়ে ঘুমো। অমন কথা বলো না, তুমি অনেক সৎ আর পরিশ্রমী। তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মাংস খাওয়ার ইচ্ছে চলে গেছে। দেখি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। মিনতি যে, ঘরে উঠে এসে বস। ছাতা মাথায় আছে, তারপরও বৃষ্টিতে একেবারে ভিজে গেছিস। হরিপদ জেঠু কোথায় গো? জেঠুর সঙ্গে একটু দরকার ছিল। ঘরে আছেন নাকি বাইরে গেছেন? বাইরে তো বেশ জোরে বৃষ্টি পড়ছে। ভাবলাম জেঠু হয়তো এই সময় বাড়িতেই থাকবে, তাই ছাতা মাথায় নিয়ে চলে এলাম। কেন রে, তোর জেঠু তো ঘরের ভেতরে হিসাবপত্র নিয়ে বসেছে, তাই দুর্যোগের মধ্যে হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? কোনো দরকার আছে নাকি নাকি তোর বাবা কোনো জরুরি কথা বলতে পাঠিয়েছে? সামনের মাসে আমার বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছি। তুমি আর জেঠু কিন্তু আমাদের বিয়েতে যাবে। সুমন আর আমার বিয়েটা সামনের মাসের 15 তারিখে একদম পাকা হয়ে গেছে কাকিমা। বাহ, খুব ভালো খবর শোনালি রে মিনতি। সুমনের মতো অমন ভালো চাকরি করা ছেলে আর সৎপাত্র এই গ্রামে আর একটাও নেই। তোকে খুব মানাবে। আমি তোর জেঠুকে বলবো তোদের বিয়েতে যেতে। কাকিমা, তুমি কিন্তু বিয়ের দিন সকাল সকাল যাবে। একবারে আমাকে সাজানোর দায়িত্ব কিন্তু তোমার উপরেই দিলাম। হ্যাঁ রে মা, আমি নিশ্চয়ই যাব, আর তোকে মনের মতো করে সাজিয়ে দেব। কিন্তু তোর জেঠুর মন মেজাজ আজকাল একটু কেমন যেন থাকে। ব্যবসা নিয়ে চিন্তায় আছে তো, আমি তাও ওকে বুঝিয়ে বলবো। জেঠুকে বলবে চিন্তা ছেড়ে আমাদের বিয়েতে এসে একটু আনন্দ করতে। সুমনও তো বলছিল হরিপদ জেঠুকে যেন নিজে এসে নিমন্ত্রণ করি, কারণ উনি গ্রামের মুরব্বী মানুষ, উনার আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন। তুই বড্ড ভালো মেয়ে রে মিনতি, সবার কথা এত ভাবিস। সুমনের ঘরে গিয়ে তুই খুব সুখী হবি। আমি উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি। চিঠিটা আমার কাছে দে, আমি তো জেঠুরাতে দিয়ে দেব। আচ্ছা কাকিমা, আমি এখন আসি। আরও কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হবে। বৃষ্টিটা একটু কমেছে,
এই ফাঁকে বাকি কাজগুলো সেরে ফেলি। বিয়ের দিন কিন্তু কোনো বাহানা শুনবো না। আসছি তাহলে। কিছু চিন্তা করছো নাকি? মিনতি যে বিয়ের নিমন্ত্রণ করে গেল, তারপর থেকেই দেখছি তুমি ঘরের মধ্যে এভাবে পায়চারি করছো। মুখটা এমন গম্ভীর করে রেখেছো কেন? কোনো কুটিল বুদ্ধি খেলছে নাকি? সুমন আর মিনতির বিয়েটা ভাঙতে হবে। কোনোভাবেই এই বিয়ে হতে দেওয়া যাবে না। সুমন হলো শহরের বড় চাকুরিজীবী ছেলে। অমন সোনার টুকরো পাত্রকে আমি হাতছাড়া করতে পারি না। আমার একটা বড় পরিকল্পনা আছে। ওর সাথে আমার বোনের মেয়ে রেখার বিয়ে দেব। সুমন ভালো ঘরের ছেলে, ভালো চাকরি করে। মিনতির মতো একটা সাধারণ চাষার মেয়ের সাথে সুমনের বিয়ে হওয়া কোনোভাবেই মানায় না। রেখাই সুমনের উপযুক্ত বউ হবে। এ কি বলছো তুমি? না না, এই কাজ করা ঠিক হবে না। মিনতি আর সুমনের ভালোবাসা ছেলেবেলা থেকে, তাদের বিয়েও পাকা হয়ে গেছে। মাঝখান থেকে অন্যের সুখ নষ্ট করতে গিয়ে পাপের ভাগীদার হয়েও না। দেখো, আমি বিয়ে ভাঙবই। তুমি মেয়ে মানুষ, ঘরের কোণে বসে থাকো। বাইরের ঝামেলা তুমি বুঝবে না। সুমনকে যদি আমার রেখার সাথে বিয়ে দিতে পারি, তবে রেখা সুখে থাকবে। তুমি শুধু নিজের স্বার্থ আর লোভের কথাই ভাবলে। মিনতি মেয়েটা আমাদের কত শ্রদ্ধা করে। ওর জীবনটা এভাবে ছাড়খাড় করে দিলে উপরওয়ালা তোমাকে কখনো ক্ষমা করবেন না। ওপরওয়ালার দোহায় আমাকে দিও না কমলা। এই দুনিয়ার টাকার প্রতিপত্তেই শেষ কথা। আমি কালই সুমনের অফিসে যাব আর এমন এক চাল চালবো যাতে সুমন নিজেই এই বিয়েটা ভেঙে দিতে বাধ্য হয়। তুমি বড্ড অন্যায় করছো। নিজের বোনের মেয়ের সুখের জন্য অন্য একটা মেয়ের জীবন ধ্বংস করছো। আমি এই পাপ কাজে তোমার পাশে নেই। তুমি যা করছো তার ফল তোমাকে ভুগতেই হবে। তোমার পাশে থাকার কোনো দরকার নেই। আমি একাই এই কাজ করতে পারবো। কাল সকালে সুমনের অফিসে গিয়ে মিনতির নামে এমন এক মিথ্যে অপবাদ দেব, যা শুনে সুমনের পায়ের তলার মাটি সরে যাবে। দেখে নিও। আরে হরিপদ জেঠু যে, আসুন আসুন, বসুন। আমার অফিসে আপনি হঠাৎ কি মনে করে? কোনো বিশেষ দরকারে নাকি? চা নাকি কফি খাবেন বলুন? না রে সুমন, চা কফি কিছু খাবো না। মনটা বড্ড ভারী হয়ে আছে, তাই তোর কাছে ছুটে এলাম। তুই যাকে বিয়ে করতে যাচ্ছিস, সেই মিনতির ব্যাপারে একটা বড় সত্য তোকে জানানো দরকার মনে করলাম। মিনতির ব্যাপারে? কি সত্যি জেঠু? ও তো খুব ভালো মেয়ে। ওর কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি এভাবে আমায় ভয় পাইয়ে দিচ্ছেন কেন? পরিষ্কার করে বলুন তো, ঠিক কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। কিভাবে যে বলি, আসলে মিনতির ছোটবেলায় একবার বিয়ে হয়েছিল। হ্যাঁ রে সুমন, এই চরম সত্যটা মিনতির পরিবার তোর কাছে লুকিয়ে গেছে। ও একটা বিবাহিত মেয়ে। গ্রামের এক ছেলের সাথে ওর আগে বিয়ে হয়েছিল। এ কি বলছেন জেঠু? এটা কি করে সম্ভব? মিনতি তো আমাকে খুব ভালোবাসে। ও কখনো আমার কাছে কোনো কিছু লুকায়নি। ছোটবেলায় বিয়ের কথা তো আমি কোনোদিন শুনিনি। আপনি কি নিশ্চিত যে এই খবর সত্যি? আমি নিজ চোখে সেই বিয়ে দেখেছি সুমন। আমি গ্রামের মুরব্বি হয়ে তোকে মিথ্যে কথা কেন বলবো? তোকে আমি নিজের ছেলের মতো মনে করি, তাই তোর জীবনটা এভাবে ধ্বংস হতে দিতে পারছিলাম না রে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিনতি এমন একটা জঘন্য প্রতারণা আমার সাথে করতে পারলো। ও তো কলেজে পড়ে, কত ভদ্র মেয়ে। ও এই অতীতটা আমাদের সবার কাছ থেকে লুকিয়ে বিয়ের পিঁড়িতে বসে যাচ্ছিল। ওই মেয়েটা আর ওর বাবা বড্ড চতুর রে সুমন। তোকে চাকুরিজীবী দেখে ফাঁদে ফেলেছে। এখন তুই নিজেই সিদ্ধান্ত নে, এমন একটা অসৎ আর মিথ্যেবাদী মেয়েকে তুই নিজের ঘরের বউ করে আনবি কিনা। আর একটা কথা, আমার বোনের মেয়ে রেখা অনেক সুন্দরী, তোর সাথে মানাবি। রেখার কথা মাথায় রাখিস। না, আমি এটা মেনে নিতে পারছি না। আমার মাথা কাজ করছে না। জেঠু, আপনি যান। আমি মিনতির সাথে দেখা করব আর এই ব্যাপারে ওর মুখোমুখি হয়ে জবাব চাইব। আমায় একটু একা থাকতে দিন। কি হয়েছে সুমন? এভাবে হঠাৎ জরুরি দরকারে নদীর পাড়ে ডাকলে কেন? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন গো? অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি তোমার মায়ের শরীর খারাপ? আমায় বলো তো। তোমার মনে এই ছিল মিনতি? তুমি আমার এতদিনের সরল ভালোবাসার এই দাম দিলে? একটা বিবাহিত মেয়ে হয়ে তুমি আমার সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলে? মিনতি বলবে সব মিথ্যে? সুমন, তুমি এ কি বলছো? আমি তোমাকে ঠকিয়েছি? আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, এইসব মিথ্যে কথা কে তোমাকে বলেছে? উপরওয়ালার কসম খেয়ে বলছি, এসব বানোয়াটার মিথ্যে কথা বিশ্বাস করো না। হরিপদ জেঠু নিজে আমার অফিসে গিয়ে এই কথা বলেছেন। উনি তো আর আমাদের শত্রু নন যে মিথ্যে কথা বানিয়ে বলবেন। উনি নিজে নাকি তোমার সেই বিয়ে দেখেছেন। তুমি এখনো তোমার নিজের দোষ অস্বীকার করছো।
হরিপদ জেঠু একটা আস্ত শয়তান। উনি আমাদের বিয়ে ভাঙার জন্য এইসব চক্রান্ত করেছেন। তুমি ওনার কথায় বিশ্বাস করলে সুমন, কিন্তু আমার এত বছরের ভালোবাসার উপর তোমার একটু ভরসা হলো না? আমাকে ক্ষমা করে দাও মিনতি, আমি রাগের মাথায় একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। হরিপদ জেঠুর নাটক দেখে আমি সত্যিটা বিচার করতে পারিনি। আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেললাম, আমায় ক্ষমা করো। তুমি ওনার মতো একটা লোভী মানুষের কথা শুনে আমার চরিত্র নিয়ে কথা বললে সুমন। আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি খুশি যে তুমি বুঝতে পেরেছো শেষ পর্যন্ত। হরিপদ জেঠু কেন এমন করলেন আমি জানি না। আমি জানি উনি কেন এমন করেছেন। উনি ওনার বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু ওনার এই নোংরা চাল আমি সফল হতে দেব না। আমি এক্ষুনি ওনার বাড়ি গিয়ে ওনাকে উচিত শিক্ষা দেব। আরে সুমন, মিনতি, তোমরা দুজনে একসাথে আমার বাড়িতে। তা সুমন, তুমি কি মিনতির আসল রূপটা জানতে পেরে বিয়েটা ভেঙে দিলে? আমি তো তোমায় আগেই সতর্ক করেছিলাম যে ও ভালো মেয়ে নয়। মুখ সামলে কথা বলুন হরিপদ জেঠু। আপনার সব কুটিল চক্রান্ত আর মিথ্যে কথা আমি ধরে ফেলেছি। আপনি নিজের স্বার্থের জন্য মিনতির নামে এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলেন? আপনার একটুও লজ্জা হলো না? জেঠু, আপনি তো আমার বাবার বয়সী, গ্রামের মুরব্বী মানুষ হয়ে আপনি একটা মিনতির চরিত্র নিয়ে এমন নোংরা খেলা খেললেন। আমি কোনোদিন আপনার কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাদের বিয়েটা ভাঙতে চাইলেন? আমায় ক্ষমা করে দে রে মা মিনতি, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। সুমনের চাকরি আর বাড়ি দেখে আমার মনে পাপ ঢুকেছিল। ভেবেছিলাম তোদের বিয়েটা ভাঙলে আমার বোনের মেয়ের ভাগ্য খুলে যাবে। আমি পাপী। আপনি শুধু মিনতির কাছেই অপরাধী নন জেঠু, আপনি এই গ্রামে সবার বিশ্বাসের অমর্যাদা করেছেন। ক্ষমতার গরমে আপনি গরিব কৃষক গোপাল কাকার পাওনা টাকাও মেরে দিয়েছেন। এই কি আপনার মুরব্বিপানা? আমি সত্যি ভুল করেছি রে সুমন। তোদের এই পবিত্র ভালোবাসা দেখে আমার ভেতরের মানুষটা জেগে উঠেছে। আমি গোপালের সব টাকা আজই ফেরত দেব, আর তোদের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। জেঠু, আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন তখন আমরা আর কোনো ক্ষোভ রাখবো না। মানুষের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়াটাই আসল মানুষের পরিচয়। আপনি ভালো হয়ে যান, এটাই আমাদের চাওয়া। তোরা সত্যি অনেক বড় মনের মানুষ রে। আমার মতো অপরাধীকেও তোরা এত সহজে ক্ষমা করে দিলি। আমি কালই তোদের বিয়ের সব তদারকি নিজের কাঁধে নেব, আর গোপালকে ডেকে ওর পাওনা টাকা বুঝিয়ে দেব। গোপাল, ভেতরে আয় রে। সেদিন তোকে বড্ড অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম রাগের মাথায়, আর টাকার গরমে আমি তোকে তোর ন্যায্য মজুরিটুকু দিইনি। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। এই নে তোর টাকা। এ কি বাবু, আপনি আমাকে নিজের ডেকে টাকা দিচ্ছেন আর ক্ষমা চাইছেন? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। আপনি গ্রামের এত বড় লোক মানুষ, আমার মতো গরিবের কাছে হাত জোড় করছেন কেন? টাকা আর ক্ষমতার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রে গোপাল, কিন্তু সুমন আর মিনতি আমার চোখ খুলে দিয়েছে। এই নে তোর কাজের পুরো 1000 টাকা, আর সাথে আরো 1000 টাকা বোনাস দিলাম। লতার জন্য মাংস নিয়ে যা। বাবু, আপনার এই দয়া আমি কোনোদিন ভুলবো না। উপরওয়ালা আপনার মঙ্গল করুন বাবু, আপনি সত্যি ভালো মানুষ। মঙ্গল যেন ওপরওয়ালা তোদেরই করে গোপাল। তোদের মতো সৎ মানুষদের কষ্ট দিয়ে আমি বড্ড পাপ করেছি। আজ থেকে এই গ্রামে আর কোনো গরিবের ওপর অত্যাচার হবে না। আমি নিজেই সবার পাশে দাঁড়াবো। তুই এখন যা। আমি আজই কানাইয়ের দোকান থেকে খাসির মাংস নিয়ে যাব বাবু। লতাকে বলবো যে হরিপদ বাবু নিজের ভুল বুঝতে পেরে আমাদের এই টাকা দিয়েছেন। ও শুনলে খুব খুশি হবে। আর শোন, সুমন আর মিনতির বিয়েতে তোরা কিন্তু সবাই আসবি। আমি নিজে সেই বিয়ের সব খরচের একটা বড় অংশ দিচ্ছি। উৎসবটা খুব বড় হবে। আমরা নিশ্চয়ই যাব বাবু। গ্রামের সবার ঘরে ঘরে এখন খুশির হাওয়া বইছে। আপনার এই পরিবর্তন দেখে পুরো গ্রাম আপনার জয় জয়কার করছে। আমি এখন আসি বাবু, হ্যাঁ, লতার ওষুধ আর মাংসটা কিনে ফিরবো। হ্যাঁ, লতার শরীর ভালো হলে ওকে বলিস একদিন আমার বাড়িতে এসে কমলার সাথে দেখা করতে। তোরা ভালো থাকলেই আমার মনের এই পাপের বোঝাটা একটু হালকা হবে রে। মা, বিয়ের সব আয়োজন তো প্রায় শেষ। কানাইকে মাংসের অর্ডারটাও দেওয়া হয়ে গেছে। হরিপদ জেঠু নিজে গিয়ে রান্নার ডেকোরেটর ঠিক করে দিয়ে এসেছেন। উনি সত্যি অনেক খাটছেন আমাদের জন্য।
হ্যাঁ রে সুমন, হরিপদ মানুষটা যেভাবে বদলে যাবে তা তো কেউ কখনো ভাবেইনি রে। মিনতি মেয়েটার ভাগ্য ভালো, ও তো আমাদের ঘরের লক্ষ্মী হয়ে এসেছে। পুরো গ্রাম এখন এই বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু মা, একটা বড় সমস্যা হয়ে গেছে। বিয়ের দিনে আবহাওয়া অফিসের যা রিপোর্ট দেখলাম তাতে নাকি খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টির মধ্যে সবাই এসে বসবে কি করে, আমি তাই ভাবছি। উপরওয়ালার উপর ভরসা রাখ বাবা, উনি যা করেন মঙ্গলের জন্য করেন। এত বড় উৎসব যখন চারিদিকে, তখন সামান্য বৃষ্টি আর আমাদের আনন্দ মাটি করতে পারবে না। তুই শুধু নিজের বিয়ের তদারকিতে মন দে, বাকিটা দেখা যাবে। সুমন, তোদের বিয়ের দিনের বৃষ্টির জন্য আমি একটা দারুণ বিকল্প ব্যবস্থা করেছি রে। নদীর ঘাটে আমার বড় নৌকাটা আছে, সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে বিয়ের প্যান্ডেল বানিয়েছি। দাদা, আপনি আমাদের জন্য যা করছেন তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের ছেলেটার বিয়ে এমন এক অনন্য উপায়ে হবে, তা তো আমরা স্বপ্নেও কখনো ভাবিনি। গোপাল কাকা, সুমন বাবুর বিয়ের জন্য হরিপদ বাবু একেবারে 100 কেজির খাসির মাংসের অর্ডার দিয়েছেন, আর সব টাকা উনি অগ্রিম মিটিয়ে দিয়েছেন। আমার তো খুব আনন্দ হচ্ছে, এত বড় অর্ডার প্রথম পেলাম। হ্যাঁ রে কানাই, এই হরিপদ বাবু এখন আর আগের মতো নিষ্ঠুর মানুষ নন। ওনার মনটাই একেবারে সোনার মতো খাঁটি হয়ে গেছে। উনি আমাকে এই বিয়ের দেখভালের জন্য বেশ কিছু টাকা দিয়েছেন। লতাও আজ খুব খুশি। লতা কাকিমার জ্বর কেমন আছে এখন? হ্যাঁ, সেদিন তো শুনলাম মাংসের ঝোল খেয়ে ওর শরীরটা একটু ভালো হয়েছে। এখন কি ও পুরো সুস্থ? বিয়ের দিন কাকিমাকে কিন্তু একদম নতুন শাড়ি পরে আসতে হবে। লতা এখন একদম ভালো হয়ে গেছে রে কানাই। মাংসের ঝোল খেয়ে ওর মুখে রুচি ফিরে এসেছে। আর হরিপদ বাবু নিজের হাতে লতার জন্য একটা সুন্দর জামদানি শাড়ি পাঠিয়ে দিয়েছেন। লতা তো আনন্দে কেঁদেই ফেলেছে সেদিন। বাহ 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 বাহ, শুনে মনটা বেশ ভালো হয়ে গেল। তা বিয়ের আয়োজন নাকি নদীর ওপরে ভাসমান করে হচ্ছে? এমন বিয়ে তো আমাদের গ্রামে আগে কোনোদিন হয়নি। নৌকার উপর দাঁড়িয়ে আমি খাসির মাংস খাবো। হ্যাঁ রে, এই হরিপদ বাবু নিজের বড় নৌকাটাকে একেবারে রাজপ্রাসাদের মতো সাজিয়ে তুলেছেন। চারিদিকে রঙিন আলো আর ফুলের গন্ধে নদীর পার গম গম করছে। কাল রাতে পুরো গ্রাম ওই ভাসমান ঘরে গিয়ে একসাথে খাবে। একদম কচি খাসির নরম মাংস দেব, যাতে মুখে দিলেই মিলিয়ে যায়। সুমন আর বিনতি দিদির এই শুভ বিয়েতে কোনো কমতি রাখা চলবে না কোনোভাবে। তুই ঠিকই বলেছিস কানাই। হ্যাঁ, আমাদের গ্রামের 2 ছেলে মেয়ের বিয়ে বলে কথা। আমরা সবাই মিলে কাল আনন্দ করব। চল চল, এখন বাড়ি যাই। কাল সকাল সকাল উঠে আবার নদীর ঘাটে গিয়ে এই হরিপদ বাবুর কাজে হাত লাগাতে হবে। মিনতি, দেখো আমাদের এই ভাসমান ঘর কত সুন্দর লাগছে। তুমি তো বর্ষায় কাদা জলকে ভয় পাচ্ছিলে, এখন দেখো নদীর ওপর নৌকার ঘরে বসে আমরা কত শান্তিতে আর রাজকীয়ভাবে এক হয়ে গেলাম দুজনে। সত্যি সুমন, আমি ভাবতে পারিনি হরিপদ জেঠু আমাদের জন্য এত সুন্দর একটা রাজকীয় ভাসমান ঘরের ব্যবস্থা করবেন। চারদিকের এই আলো আর নদীর জলের শব্দে আমাদের বিয়েটা তো একেবারে রূপকথার মতো মনে হচ্ছে। হ্যাঁ রে মিনতি, সুমনের হাত ধরে তুই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবি। আর ওই পাড়ার রতন যেভাবে খাসির মাংসটা রেঁধেছে, তার গন্ধে তো পুরো ভাসমান ঘরটাই ভরে যাচ্ছে। সবাই চেটে পুটে খাচ্ছে একদম। তার উপর আবার সুমন বাবুর বিয়ের ভোজ। আমি মন প্রাণ ঢেলে এই খাসির মাংসের কালিয়া রান্না করছে রতন। এমন স্বাদ আমি আর জীবনে কোনো দিন পাইনি। লতার মুখে আজ কতদিন পর এত সুন্দর হাসি দেখছি। তোরা দুজন সারা জীবন এমন হাসি খুশি হ রে মা। তোদের এই আনন্দ দেখেই আমার জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তোরা ভালো থাকলে এই বুড়ো হরিপদের আত্মা শান্তি পাবে। তোদের আশীর্বাদ করি।